আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি তাজুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, গণি মডেল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান ক্লাস করব নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। অবশ্যই বিজ্ঞান বিভাগের নবম দশম শ্রেণীর ছাত্রদের আজকে তোমাদেরকে আমরা ঢাকা বোর্ড 2015 সালের প্রথম সৃজনশীল সমস্যাটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা এক নজরে প্রথম সৃজনশীল সমস্যাটি কি সেটা একটু দেখে নিই। সৃজনশীল এক উদ্দীপকটা হলো, এটা একটা বিড়ালের চিত্র, একটা ইঁদুরের চিত্র, একটা রুটির চিত্র। বিড়ালটি আছে এ অবস্থানে, ইঁদুরটি আছে বি অবস্থানে, রুটিটি আছে সি অবস্থানে। বি থেকে সি এর দূরত্ব 15 মিটার, এ থেকে বি এর দূরত্ব হলো 9 মিটার। তার মানে টোটাল দূরত্ব হলো 15 আর 9 24 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে আরও কিছু তথ্য আছে। সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য একটি ইঁদুর বি অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। এই অবস্থানে বসে থাকা একটি বিড়াল, এই অবস্থানে একটি বিড়াল বসেছিল, তার মানে বিড়ালের গতিবেগ ছিল 0, আদিবেগ 0 ছিল। বসে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে একই রাস্তা বরাবর ছুটতে থাকলো। ক, মৌলিক রাশি কাকে বলে? কয়ের প্রশ্নটা হলো মৌলিক রাশি কাকে বলে। ক্ষয়ের প্রশ্ন হলো বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন। প্রথমে আমরা ক এবং ক্ষয়ের প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করব, তারপরে গয়ের প্রশ্নটি একটু নিচে আছে, সেটা আবার মুখে বলবো। তাহলে আসো আমরা কয়ের সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। সমাধান বলতে সংজ্ঞা এটা, মৌলিক রাশি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। এই রাশি প্রধানত দুই প্রকার, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। আজকের আমাদের সমস্যা হলো মৌলিক রাশি কাকে বলে। মৌলিক রাশি হলো যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভরশীল, তাদেরকে বলে মৌলিক রাশি। তাহলে আমরা লিখেছি যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল নয়, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভরশীল, তাদেরকে মৌলিক রাশি বলে। তো মৌলিক রাশির সংজ্ঞা হয়ে গেল। তোমাদের জ্ঞাতার্থে বলছি, পৃথিবীতে এরকম 7টি মৌলিক রাশি আছে। একটা হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টি মৌলিক রাশি বাদে আর যত রাশি আছে পদার্থবিজ্ঞানের ভাষায় সবগুলি রাশি হলো যৌগিক রাশি বা লব্ধ রাশি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা ক্ষয়ের সমস্যাটি আবার একটু দেখে নিই, তারপরে ক্ষয়ের সমস্যাটি কি সেটা উত্তর বা সমাধানের চেষ্টা করব। বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন? বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না কেন? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথমে জানতে হবে ত্বরণটা কি। ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার, সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেহেতু বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ, অতএব বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না, এটাই স্বাভাবিক। আর কেন থাকবে না সেটা আমরা গাণিতিকভাবে এখন দেখানোর চেষ্টা করব। বেগের পরিবর্তন না হলে বস্তুর ত্বরণ থাকে না, কারণ বেগের পরিবর্তনের হারকেই বলে ত্বরণ। কারণ বেগের পরিবর্তনের
হারকে ত্বরণ বলে। মনে করি একটি বস্তুর আদিবেগ ইউ। প্রিয় শিক্ষার্থীরা, একটা বস্তু ধরো চলতেছে, চলতে চলতে তার আদিবেগ ইউ ছিল, প্রথম একটা বেগ ছিল, যখনই এটার বেগটা কাউন্ট করতেছে, সময় কাউন্ট করতেছে, তখন তার গতিবেগ ছিল ইউ। তারপরে টি সময় পরে এই বস্তুটার বেগটা পরিবর্তন হলো, পরিবর্তন হতে হতে টি সময় পর তার বেগটা পরিবর্তন হয়ে ভি হলো। মনে করি একটি বস্তুর আদিবেগ ইউ, একটি বস্তুর আদিবেগ ইউ এবং টি সময়ে বস্তুর বেগ পরিবর্তন হয়ে শেষ বেগ হলো ভি। সুতরাং টি সময়ে বেগের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, টি সময়ে বেগের কতটুকু পরিবর্তন হলো? বস্তুটির বেগ ছিল, আদিবেগ ছিল ইউ, টি সময়ে শেষ বেগ হলো ভি, তাহলে পরিবর্তন হলো শেষ বেগ থেকে আদিবেগটা বিয়োগ করতে হবে, অর্থাৎ ভি মাইনাস ইউ, পরিবর্তন হবে ভি মাইনাস ইউ। সুতরাং একক সময় মানে 1 সেকেন্ড সময়ে বেগের পরিবর্তন বাই টি। তাহলে একক সময়ে যে বেগের পরিবর্তন হয় সেটা কি বলে? পরিবর্তনের হার, সেটাকে হার বলা হবে। আমরা বলতে পারি এই যে একক সময়ে বেগের পরিবর্তন হয়েছে, একক সময়ে বেগের পরিবর্তনকে বলে ত্বরণ। তার মানে ভি মাইনাস ইউ সমান এ, ভি মাইনাস ইউ বাই টি সমান এ। আমরা লিখতে পারি, উপরে লিখি, বস্তুটির আদিবেগ ইউ ছিল, টি সময় তার শেষ বেগ পরিবর্তন হয়ে বি হলো, তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, আর পরিবর্তনের হার হলো ভি মাইনাস ইউ বাই টি। এখানে পরিবর্তনের হার দিতে পারি আমরা, পরিবর্তন এর হার। সুতরাং ত্বরণ এ সমান, বস্তুর ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। প্রিয় শিক্ষার্থীরা, যদি বেগের পরিবর্তন না হয়, কিন্তু বেগ যদি পরিবর্তন না হলে অর্থাৎ বি মাইনাস ইউ মান 0, বি মাইনাস ইউর মান 0, তার মানে আদিবেগ যত ছিল টি সময় পরে শেষ বেগও একই গতিবেগ, অর্থাৎ ইউ ছিল আবার ইউ, তাইলে ভি মাইনাস ইউর জায়গায় হবে ইউ মাইনাস ইউ, তার মানে ইউ মাইনাস ইউ সমান 0 হয়ে যাবে। সুতরাং ত্বরণ হবে তখন 0 বাই টি। তাহলে 0কে টি দ্বারা মানে সময় দ্বারা ভাগ করলে, 5 মিনিট দ্বারা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 ঘন্টা দ্বারা ভাগ করলে 0ই আসবে। তার মানে ত্বরণ কত? 0। তাহলে ত্বরণ থাকে না, অর্থাৎ বেগের পরিবর্তন হয় নাই, যার দরুন ত্বরণ থাকে না। বেগ যখন যদি পরিবর্তন না হয়, আদিবেগ যত হয় শেষ বেগ তত হয়, তখন বিয়োগফল 0 হয়। ওই বিয়োগফলকে যদি সময় দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল 0 হয়। ভাগফল 0 হওয়া মানে ত্বরণ 0, আর ত্বরণ 0 মানে ত্বরণ থাকে না। প্রিয় শিক্ষার্থী, এ কারণেই বলা হয় যে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। এবার আমরা গয়ের সমস্যাটি সমাধান করব। তার আগে গয়ের প্রশ্নটি কি ছিল সেটা একটু দেখে নেব। গয়ের সমস্যাটি, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখান থেকে হয়তো দেখা যাবে না, আমি মুখে মুখে বলবো যে বি অবস্থানে যে বিড়ালটা আছে, বি অবস্থানে যেটা আছে এটা বিড়াল না, ইঁদুর। বি অবস্থানে আছে ইঁদুর আর এ অবস্থানে আছে বিড়াল। প্রশ্ন হলো যে বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি
কত বেগ প্রাপ্ত হবে? বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? তাহলে আমরা এখন বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে সেটা নির্ণয় করব। বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে? বিড়ালটি ছিল এ অবস্থানে, এটা যদি বি অবস্থানে যায় অর্থাৎ ইঁদুর যেখানে ছিল ওই জায়গায় যায়, তাহলে মাঝখানের দূরত্ব আছে 9 মিটার। তাহলে 9 মিটার অতিক্রম হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বিড়ালটি এখানে উদ্দীপকে বলা ছিল বিড়ালটি এক জায়গায় থেমেছিল, এই অবস্থানে থেমে থাকা অবস্থায় ছিল, মানে স্থির অবস্থানে ছিল। তাহলে বিড়ালটির আদিবেগ আমরা কত ধরবো? অবশ্যই 0 ধরবো। যখন থেমে থাকবে, স্থির থাকবে, তখন কোনো গতিবেগ থাকে না, আর ওই অবস্থায় গতিবেগ 0 ধরা হবে। তাহলে বিড়ালটির আদিবেগ এ অবস্থানে আদিবেগ 0, আর বের করতে হবে বি অবস্থানে শেষ বেগ কত। বি অবস্থানে শেষ বেগ ক্যাপিটাল ভি, মানে ভি ইকুয়াল হোয়াট, সেটা আমরা বের করব। আর মাঝখানে এই যে 9 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমরা সরণ ধরবো বা অতিক্রান্ত দূরত্ব ধরবো। তাহলে এই তথ্যের সাহায্যে আমরা গয়ের সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থীরা চলো তাহলে গয়ের সমস্যাটি আমরা সমাধান করি। উদ্দীপক অনুসারে বা উদ্দীপক হতে পাই অনুসারে বিড়ালটির আদিবেগ আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল ইউ সমান, প্রিয় শিক্ষার্থীরা এই লেখাটা হয়তো দেখা যাবে না, এজন্য আমি এখানে লিখি, তোমরা সামনে লিখবা। আদিবেগ ইউ সমান 0, আর বেগের একক হলো, তোমরা বলো বেগের একক কি? বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তারপরে অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা আমরা প্রকাশ করব। অতিক্রান্ত দূরত্ব অথবা এটা S1 দ্বারা প্রকাশ করি, যেহেতু দুইটা দূরত্ব আছে, এখান থেকে এখানে 9 মিটার, এখান থেকে এখানে 15 মিটার, তাহলে S1 সমান 9 মিটার। আর প্রশ্নের মধ্যে বলা আছে যে সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য একটি ইঁদুর বি অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমবেগে চলছে। এ অবস্থানে বসে থাকা একটি বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে এটা একই রাস্তা বরাবর ছুটতে লাগলো। তাহলে ত্বরণ দেওয়া আছে, বিড়ালটির ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার। এ সমান হলো 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। যে শিক্ষার্থীরা আমাদের বের করতে হবে বি অবস্থানে বেগ কত হবে। বি অবস্থানে বিড়ালটির শেষ বেগ, বিড়ালটির বেগ এটা হলো শেষ বেগ। এই 9 মিটার দূরত্বের জন্য শেষ বেগ ভি ইকুয়াল হোয়াট? স্মল বি, অবশ্যই স্মল বি ইকুয়াল হোয়াট? তো এখানে আমরা ভি বের করার জন্য কি সূত্র ব্যবহার করব? ভি সমান ইউ প্লাস এটি, বাট এখানে টি নাই, টাইমটা দেওয়া নাই। টাইম যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রটা ব্যবহার করব। জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এসকে S1 দ্বারা প্রকাশ করেছি। ভি এর মান বসাবো, ইউর মান বসাবো, তারপরে এ এর মান আছে, এস এর মান আছে, ভি এর মান আমরা বসাবো না। ভি এর মান বসাবো কোত্থেকে? ভি এর মান তো নাই, তাহলে ভি এর মান আমরা বের করব। ইউর মান হলো 0, জিরোর স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান হলো 0.02 ইন্টু S1 এর মান হলো 9 মিটার। এই লেখাটা হয়তো দেখা যাবে না, এই লেখাটা আবার আমি এখানে লিখবো তোমাদের দেখার সুবিধার্থে।
এই লাইনটা আবার আমি লিখতেছি 0² প্লাস 2 ইন্টু 0.02 ইন্টু 9। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই লাইনটার প্রয়োজন নাই। 0² কত হয়? 0² 0, 0 আর দেওয়া লাগবে না। এই তিনটা সংখ্যা গুণ করতে হবে। 9 আর 2 গুণ করলে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, আর 2 করবো আমি দশমিক, তার মানে 0.36। এই 0.36 হলো v² মান। সেখান থেকে আমরা v এর মান যদি বের করতে চাই, বর্গমূল করতে হবে। বর্গমূল করলে হয় 0.6। আর যেহেতু v মানে শেষ বেগ বা বেগের একক হলো মিটার পার সেকেন্ড, তাহলে এখানে হবে m(s−1). সুতরাং b অবস্থানে বিড়ালটির বেগ, b অবস্থানে বিড়ালটির বেগ হবে বা শেষ বেগ হবে 0.6 মিটার পার সেকেন্ড। বেগের একক মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, একেবারে সহজ একটি সমস্যা। কিভাবে তোমরা করবা? বিড়ালটি ছিল স্থির এ অবস্থানে, তাহলে আদিবেগ হবে 0। এ থেকে বি অবস্থানে তার বেগ কত হবে সেটা বের করতে হবে। বেগ কত জানি না আমরা, আদিবেগ জানি 0, স্থির ছিল। তাহলে ভি অবস্থানে ভি ইকুয়াল হোয়াট? আর এ এবং বি এর মাঝখানের দূরত্ব আছে 9 মিটার। এটাকে আমরা S1 দ্বারা প্রকাশ করব, ইচ্ছা করলে S দ্বারাও প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নাই। আমি S1 দ্বারা প্রকাশ করেছি কারণ সামনে আরেকটা দূরত্ব আছে, সেটা হলো 15 মিটার। আর কি আছে? উদ্দীপকে আছে বিড়ালটি সমত্বরণে চলছিল। সমত্বরণটা ছিল 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেটা হলো এর মান। আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি? গতির 4টি সমীকরণ আছে, তন্মধ্যে b² সমান u² প্লাস 2as, এই সমীকরণটি ব্যবহার করেছি। ইউর মান 0, তাহলে 0 বর্গ প্লাস 2 ইন্টু এ দ্বারা ত্বরণ হলো 0.02 ইন্টু S1, এর মান 9 মিটার। এই সবগুলির গুণফল আসে 0.36। 0.36টা হলো v² এর মান। v² এর মান থেকে আমরা v এর মান বের করব। তাহলে কি করব? বর্গ করব। বর্গ করলে আসে 0.6 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পেলাম বি অবস্থানে বস্তুটির শেষ বেগ হবে বা বেগ হবে 0.6 মিটার পার সেকেন্ড। এর মধ্য দিয়ে আমাদের প্রথম সৃজনশীলটির গ এর সমস্যাটি সমাধান হয়ে গেল। এবার আসবো আমরা ঘ, তার মানে 1-এর 4-এর যেটা সমস্যা, সেই সমাধান করব। ওই সমস্যা প্রশ্নটি কি ছিল সেটা আগে আমরা একটু দেখে নিব। তাহলে চলো আগে আমরা প্রশ্নটি একটু দেখে নিই। প্রশ্নটি দেখানোটা একটু কষ্টকর বটে। আমি এটা একটু উপরে তুলি, তোমরা একটু দেখার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, বিড়ালটি পৌঁছানোর পূর্বেই, বিড়ালটি আছে বি অবস্থানে, সি অবস্থানে পৌঁছানোর পূর্বেই, বিড়ালটি পৌঁছানোর পূর্বেই, বিড়াল আছে এ অবস্থানে, ইঁদুর আছে বি অবস্থানে। বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে বিড়ালটি তো ছিল পিছনে আর ইঁদুর ছিল সামনে। বিড়ালটি গিয়েছিল 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, আর ইঁদুরটি ছিল 0.4 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে। এখন প্রশ্ন হলো ইঁদুরটিকে ধরা সম্ভব কিনা। বিড়ালটির আগে গিয়ে ইঁদুরটির আগে গিয়ে রুটিটি সংগ্রহ করা সম্ভব কিনা, এটা হলো সময়ের ব্যাপার। সময় হলো ইঁদুর আছে বি অবস্থানে, ইঁদুর বি অবস্থান থেকে সি অবস্থানে যেতে হলে 15 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এই 15 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগে, এই সময়টা বের করব। তারপরে বিড়াল আছে এ অবস্থান থেকে সি অবস্থানে যাওয়ার জন্য মাঝখানে 9 মিটার যোগ 15 মিটার, মোট অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে 24 মিটার। 24 মিটার দূরত্ব অতিক্রম করব কত ত্বরণে? 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে। এই ত্বরণে গেলে 24 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে সেই সময়টা বের করব। দুইটা সময় থেকে যেই সময়টা কম
বিড়ালের যদি সময় কম লাগে 24 মিটার দূরত্ব অতিক্রম করতে, তাহলে বিড়াল গিয়ে রুটি আগে সংগ্রহ করে ফেলবে। আর যদি ইঁদুরের সময় কম লাগে তাহলে ইঁদুর আগে গিয়ে রুটি সংগ্রহ করে ফেলবে। সেখান থেকে আমরা মতামত দিব যে বিড়ালটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব কি না। আমরা গয়ের সমস্যাটি সমাধান করতেছি। গয়ের সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমরা বের করব ইঁদুরটি বি অবস্থান থেকে সি অবস্থানে যেতে কত সময় লেগেছে। ইঁদুরের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এটার ধরলাম S2। অতিক্রান্ত দূরত্ব হলো 15 মিটার। ইঁদুরটা একটা সমবেগে গেছে, সুষম বেগে ছিল, তাইলে ইঁদুরের সমবেগ ভি সমান, যেহেতু আগে ভি দিছি আমি এটারে V1 দ্বারা প্রকাশ করি, তাহলে V1 সমান, অথবা এটা V2ই দিই, V1 ব্যবহার করি নেই, প্রয়োজনে করব। V2 সমান 0.4 মিটার পার সেকেন্ড। আমরা বের করব সময়, তাহলে সময় ধরলাম T1 ইকুয়াল হোয়াট। যখন সুষম বেগে যায় তখন অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র S সমান VT। তাহলে এখানে হবে S2 সমান V2T, T2 দিয়ে এটা ইঁদুরের ক্ষেত্রে ধরবো 1, ইঁদুরের ক্ষেত্রে 2, বিড়ালের ক্ষেত্রে 1। তার মানে আমরা লিখতে পারি S2 সমান V2 ইন্টু T2। ইচ্ছা করলে তুমি আগে বিড়ালের সময় বের করতে পারো 1 দ্বারা, তারপরে 2 দ্বারা। আর 1 ব্যবহার করতে এই ধরনের কোনো বালাই নাই, স্মল ক্যাপিটাল দিয়েও ব্যবহার করা যাবে। সেখান থেকে আমরা T2 যদি বের করতে চাই তাহলে V2 যাবে S2 নিচে, V2/S2। S2-র মান আছে 15 মিটার, আর সেখানে 4 দ্বারা ভাগ, তাহলে 4 দ্বারা যদি ভাগ করলে 0.4 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? এটা হবে 40 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এটা 40 হয়ে যাবে। তার মানে ইঁদুরটি বি অবস্থান থেকে সি অবস্থানে পৌঁছতে সময় লাগলো 40 সেকেন্ড, অর্থাৎ T2 40 সেকেন্ড। ইঁদুরটি বি অবস্থান হতে সি অবস্থানে পৌঁছতে সময় লাগবে, ইঁদুরটির বি অবস্থান হতে সি অবস্থানে পৌঁছতে সময় লাগে 40 সেকেন্ড। এবার আমরা বের করব বিড়ালটির এ অবস্থান থেকে সি অবস্থানে যেতে সময় কত লাগে। এই পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কি করেছি, দূরত্বকে বেগ দ্বারা ভাগ করেছি, তাহলেই সময় নির্ণয় হয়ে যায়। এটা ফিজিক্সের সূত্র, আগেও তোমরা করেছো, বিজ্ঞানের সূত্র। T1 এর মানটা আমরা পেলাম 40 সেকেন্ড। তোমাদের সুবিধার্থে আমি বোর্ডের এক কোণায় T1 এর মানটা লিখে রাখবো। T2 এটা বের করেছি, T2 সমান 40 সেকেন্ড। স্নেহের শিক্ষার্থীরা, ইচ্ছা করলে আমরা এগুলিও সব T1 দ্বারা প্রকাশ করতে পারতাম। এবার বিড়ালের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব
এটা ক্যাপিটাল এস বা স্মল এস দ্বারা প্রকাশ না করে আমরা ডিরেক্টলি এস দ্বারা প্রকাশ করি, S1 যোগ S2। একবারই যদি লিখি তাহলে 9 যোগ 15 মিটার, 9 প্লাস 15 মিটার সমান 24 মিটার। এটা ত্বরণে গিয়েছে, ত্বরণ বা সমত্বরণ। ত্বরণ এ সমান আগের অঙ্কটার মধ্যে ব্যবহার করেছিলাম 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বের করতে হবে সময়। এটা স্থির অবস্থানে ছিল, আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। আমরা বের করব সময়। এই সময়টাকে আমরা S1 দ্বারা প্রকাশ করব। S1 ইকুয়াল হোয়াট? জানি অতিক্রান্ত দূরত্ব S, বের করে সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হলো গতির একটি সমীকরণ, S সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা S এর জায়গায় লিখব S1 আর ইউর জায়গায় ইউ, ঠিক আছে, যেহেতু অন্য কোথাও কিছু ব্যবহার হয় নাই। টি এর জায়গায় T1 আর হাফ T1 স্কোয়ার। স্নেহের শিক্ষার্থীরা, S1 এর মান হলো 24, ইউ 0 আর T1 এর কোনো মান নাই, প্লাস হাফ এ মানে কত? এ মানে 0.02 ইন্টু T1 স্কোয়ার। এইটুক লেখার পরে আমাদের নিচে যে লিখলে হয়তো তোমরা দেখবে না, এই জন্য আমি উপরে মুছবো, মুছে আবার উপর থেকে লেখা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সময় বের করব। সময় বের করার জন্য বাম পাশে আছে 24, জিরোর সাথে T1 গুণ করলে 0, এটা গুণ করলে হাফ, গুণ করলে এটা যা আছে তাই হয়ে যাবে, হাফ ইন্টু 0.02 ইন্টু T1 স্কোয়ার। এখান থেকে আমরা T1 স্কোয়ার যদি মান বের করতে চাই তাহলে এই 2 নিচে আছে, এটাকে উপরে গুণ হবে, 24 গুণ 2 আর 0.02, যেহেতু এটা কি আছে গুণ অবস্থায় আছে, এটা ভাগ হয়ে যাবে 0.02। সেখান থেকে যদি আমরা T1 এর মান বের করতে চাই তাহলে এই সংখ্যাটির রুট করতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। বর্গমূলের অঙ্ক তোমরা যা পারো, আগেও দেখেছিলাম। অনেকেরই বর্গমূল পারার কথা। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই দুটি সংখ্যা গুণ করলে 48, সেটাকে তোমরা ভাগ করবা 0.02, তারপরে বর্গমূল করবা। বর্গমূল করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হবে T1 এর মান। T1 এর মান আসবে 50। T1 এর মান আসবে 50, আর যেহেতু সময়ের একক হবে সেকেন্ড, তাহলে T1 এর মান 50। তার মানে বিড়ালটির 50, বিড়ালটির এ অবস্থান থেকে সি অবস্থানে পৌঁছতে সময় লাগে 50 সেকেন্ড। অর্থাৎ বিড়ালটির এ অবস্থান হতে সি অবস্থানে পৌঁছাতে সময় লাগবে বা লাগে 50 সেকেন্ড। যেহেতু দুইটা সময়, একটা হলো T1 গ্রেটার দেন T2, অর্থাৎ T1 বেশি, বিড়ালের বেশি সময় লেগেছে আর ইঁদুরের কম সময় লেগেছে, তাহলে বিড়ালটির পক্ষে আর রুটি সংগ্রহ করা সম্ভব হবে না। প্রশ্নটি হলো বিড়ালটির পক্ষে ইঁদুরটির আগেই রুটিটি সংগ্রহ করা সম্ভব কিনা। তাহলে এখন আমরা মতামত দিব। যেহেতু মতামত হলো, যেহেতু বিড়ালটি এ অবস্থান হতে সি অবস্থানে পৌঁছাতে সময় লাগে 50
বিড়ালটির এ অবস্থান হতে সি অবস্থানে পৌঁছাতে সময় লাগে 50 সেকেন্ড। অপরপক্ষে ইঁদুরটির বি অবস্থান হতে সি অবস্থানে পৌঁছাতে সময় লাগে 40 সেকেন্ড। পৌঁছাতে সময় লাগে 40 সেকেন্ড। অতএব বিড়ালটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব নয়। বিড়ালটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, এর মধ্য দিয়ে আজকে সৃজনশীলটি শেষ হয়ে গেল। আজকে আমরা ঢাকা বোর্ড 2015-এর সৃজনশীল 1 নম্বর সমস্যার সমাধান করেছি। তোমাদেরকে দুটি বাড়ির কাজ দিব। সৃজনশীল 2 এবং 3 যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারো। আর প্রশ্ন করার জন্য তোমাদেরকে আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিব। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা করতে পারো। আমি অবশ্যই তোমাদের সেই কমেন্ট বক্সে আবার তোমাদের উত্তর দিয়ে দিব, উত্তর দেওয়ার চেষ্টাও করব। আমার মোবাইল নম্বর হলো 01717301555। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো আমার মোবাইল নম্বর। আর তোমাদের বাড়ির কাজ দিয়েছি, আমি মুখে বলেছি, তারপরে বোর্ডে লিখে দিই। বাড়ির কাজ হলো সৃজনশীল, একই বোর্ডের সৃজনশীল 2 এবং 3। স্নেহ শিক্ষার্থীরা, ক্লাস একেবারেই আমরা শেষ পর্যায়ে আছি। করোনার দ্বিতীয় ঢেউ খুব নিকটই আমাদের সামনে আছে, ওয়েট করতেছে আমাদের। আমরা ওটার জন্য অপেক্ষায় আছি বলতে আমরা প্রতীক্ষায় আছি না, আমরা সেটা কিভাবে ওভারকাম করতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদেরকে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে। পরিবারের সকলে যারা বাইরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। এগুলি তোমরা সবাই জানো, পুরনো খবর। আর সবাইকে সচেতন রাখবা, তোমরা ভালো থাকবা, সবাই সুস্থ থাকবে। তোমরা আবার স্বাভাবিক ক্লাসে ফিরে আসবে আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।